প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আজকে কথা বলতে এসেছি এমন একটি রোগ নিয়ে যা বিশ্বে বাংলাদেশের অবস্থানে রেখেছে সপ্তম, কখনো কখনো বলা হয় তা ষষ্ঠ। তার মানে এটি একটি জটিল রোগ যা যক্ষ্মা বা টিবি নামে পরিচিত। এই রোগটি শুধুমাত্র চিকিৎসা নয়, চিকিৎসা পরবর্তী সময়ে একটা দীর্ঘ সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয় এবং এই সময়টিকে বলে পোস্ট টিউবারকুলার লাং সমস্যা বা যক্ষ্মা পরবর্তী সমস্যা। আজকে এই সমস্যা নিয়ে আমরা কথা বলতে এসেছি। আজকে তাই আমাদের আলোচনার বিষয় আমরা রেখেছি যক্ষ্মা পরবর্তী জটিলতা ও চিকিৎসা। সে সময় কি করতে হবে তা আজকে আমরা জানবো দুজন বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে। আমাদের সাথে আছেন ডাক্তার মাহফুজা রিফাত, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ডোমিয়ান ফাউন্ডেশন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে আছেন ডাক্তার সম্প্রীতি ইসলাম, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে যক্ষ্মা নিয়ে কথা বলতে এসেছি, কিন্তু তার চাইতে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে যা নিয়ে কথা খুব কম বলা হয়, তা হচ্ছে যক্ষ্মা পরবর্তী জটিলতা এবং তার চিকিৎসা। তো তা নিয়ে আমরা কথা বলবো। তার আগে ডাক্তার সম্প্রীতি ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে যক্ষ্মা হচ্ছে, সেই আদিকাল থেকে এখন পর্যন্ত যক্ষ্মা হচ্ছে, বাংলাদেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি আছে সেই বাংলাদেশ সৃষ্টির সময় থেকে আজ পর্যন্ত, তারপরও রোগীর সংখ্যা প্রায় অপরিবর্তিত এবং বিশ্বের যে 30টি প্রধান যক্ষ্মা ভর্তি দেশ আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই কথা আমরা সবসময় শুনে আসছি, কিন্তু উত্তরণের অবস্থায় কোন অবস্থায় আমরা আছি সেই ব্যাপারটি আপনার কাছে একটু জানতে চাই। এই যক্ষ্মা রোগটি কেন হচ্ছে এবং এই অবস্থায় আমরা কেন আছি? এর কথা সত্যি যে যক্ষ্মা আসলে আমাদের একটি অন্যতম প্রধান পাবলিক হেলথ চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের মতো যে মানে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যেসব দেশগুলো আছে সবার জন্যই। আর যক্ষ্মা তো আসলেই প্রাচীন রোগ, প্রাচীনকাল থেকে, এমনকি আমাদের যে মিশরের যেই মমিগুলো আছে সেই মমিগুলো এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই যক্ষ্মা আক্রান্ত হয়ে মারা গেছে, এবং যুগ যুগ ধরে যক্ষ্মা ছিল। আমরা জানি যে আমাদের অনেক কবি, সাহিত্যিক, বিখ্যাত মানুষ যক্ষ্মাতে মারা গেছেন। তো যক্ষ্মার প্রাদুর্ভাব আমাদের চলছেই। কেন আমাদের যক্ষ্মা আমরা আশানুরূপ নিয়ন্ত্রণ করতে পারছি না সেটা একটা প্রশ্ন। এর প্রধান কারণ হচ্ছে যক্ষ্মা কিন্তু ছড়াচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এবং আমরা হয়তো অনেক সময় জানিও না যে আমাদের প্রতিবেশী, আমাদের সাথে যারা আছেন, আমাদের সহকর্মী, আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করছি, কাজ করছি, কেউ না কেউ যক্ষ্মা আক্রান্ত, এবং যক্ষ্মা সে হয়তো বা হাঁচি, কাশি স্পেশালি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। সে এই জীবাণুগুলো ড্রপলেটের মাধ্যমে হয়তো আমাদের পরিবেশে ছড়িয়ে যাচ্ছে, আমরা সেটা শ্বাসের মাধ্যমে গ্রহণ করছি, আমাদের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং আমরা পরবর্তীতে যক্ষ্মা আক্রান্ত হচ্ছি। যক্ষ্মা কেন আমরা সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না তার একটি প্রধান কারণ হচ্ছে আমরা সচেতন না। আমরা যক্ষ্মার লক্ষণগুলো সম্পর্কে জানি না, কাকে যক্ষ্মা আছে কিনা সেটার জন্য স্ক্রিনিংয়ে যেতে হবে সেটা সম্পর্কে আমরা জানি না, বা জানলেও আমরা যাচ্ছি না। যক্ষ্মার ওষুধগুলো আমরা জানি যে খুব সুন্দরভাবে যদি আমরা 6 মাস বা চিকিৎসক যেভাবে নির্ধারণ করেন সেভাবে যদি আমরা পুরো সময়টা ভালোভাবে গ্রহণ করি, সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই যক্ষ্মার চিকিৎসাটা যথাযথভাবে পূর্ণ মেয়াদে, পূর্ণ মাত্রায় নেই না। এগুলো কারণ যে প্রধানত যক্ষ্মা নিয়ন্ত্রণ হচ্ছে না, এবং আমরা আশানুরূপভাবে যক্ষ্মার মানে আমাদের দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণের সাফল্য অর্জন করছি না। এগুলো অন্যতম প্রধান কারণ। অবশ্যই আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে বিভিন্ন ধরনের কারণগুলো কি। ডাক্তার মাহফুজা রিফাত, আপনি আপনার প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন দেশের প্রান্তিক অঞ্চলে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির একদম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে আপনি দেখেছেন। তো আমাদের দেশে চিকিৎসা হচ্ছে এবং চিকিৎসা পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনে আপনার প্রতিষ্ঠানও বড় একটি ভূমিকা পালন করেছিল এবং এখনও করে যাচ্ছে। তো আপনার যেই চাক্ষুষ অভিজ্ঞতা সেখান থেকে একটু জানতে চাই, বর্তমানে আসলে চিত্রটি কীরকম? ডোমিয়ান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে মেইনলি বাংলাদেশের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে, এবং আমরা মেইনলি বাংলাদেশ গভর্নমেন্টের যে হেলথ স্বাস্থ্য ব্যবস্থা
তাদের সাথে ক্লোজলি কাজ করি। এটা কোনো প্যারালাল সিস্টেম না। সো আমরা যেমন হেলথ কমপ্লেক্সের মধ্যে থেকেই আমাদের যে স্টাফরা তারা সেবাটা দেওয়ার চেষ্টা করে, তারা কমিউনিটিতে যে আমাদের লোকেরা আছে তারা সচেতনতা তৈরি করে, তারা নিয়ে আসে হেলথ কমপ্লেক্সেই বাংলাদেশের যে সরকারের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, এবং সরকারের যে বিনামূল্যে ঔষধটার যে অ্যাক্সেস বা বিনামূল্যে যে আপনার ডায়াগনোসিসটা হয় সেটা প্রত্যন্ত কমিউনিটিকে লিঙ্ক করা টু দ্য হেলথ ফ্যাসিলিটি, এবং হচ্ছে হেলথ ফ্যাসিলিটির যে কাজের যে বার্ডেনটা সেটা সরকারকে সহায়তা করা, এই মাধ্যমে আমরা কাজ করছি ডেমেন ফাউন্ডেশন। আর কিছু গবেষণামূলক কার্যক্রমও এটার পাশাপাশি আমরা করে থাকি। তো বর্তমানে আমরা এভাবে দেখেছি যে আসলে আমরা যদি ডিকেডস বা দশক ধরে দেখি, আমাদের দেশে কিন্তু যক্ষ্মার প্রেভেলেন্স কমেছে। 90-এর দশক থেকে এখনকার চিত্র যদি দেখি আগের চেয়ে কমেছে। তবে হ্যাঁ, মানে এটা যে আমরা নির্মূলের দিকে যে টার্গেটগুলো সেই অনুযায়ী গেলে হয়তো এখনো আমাদের অনেক কিছু করার আছে। জি, অবশ্যই। তো যক্ষ্মা নিয়ে যখন কথা শুনলাম তখন পরবর্তী সময়ে যে সমস্যাগুলো হয় যা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, যক্ষ্মা পরবর্তী জটিলতা, সেই ব্যাপারেই ডক্টর সম্প্রীতি ইসলাম আপনার কাছে একটু জানতে চাই কি কি সমস্যা হতে পারে এবং কেনই সমস্যাগুলো হয়। আপনি দুটো কোয়েশ্চেন করেছেন, কি কি সমস্যা হতে পারে এবং কেন সমস্যা হয়। তার আগের কোয়েশ্চেনটা হচ্ছে সবারই কি সমস্যা হয়, যক্ষ্মা চিকিৎসা করলে কি সম্পূর্ণ ভালো হয়ে যায় না? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সারা পৃথিবীর বিভিন্ন স্টাডি আছে কিন্তু যথেষ্ট নয়। এখন আমরা দেখছি যে এই যে যক্ষ্মা প্রোগ্রামের মাধ্যমে আমরা চিকিৎসা দিচ্ছি, রোগীরা যক্ষ্মার ওষুধ গ্রহণ করছেন, ভালো হয়ে যাচ্ছেন, তার মধ্যেও একটা অংশ, সেটা মানে 30 থেকে 50% অংশ যক্ষ্মা চিকিৎসা শেষ হওয়ার পরে সম্পূর্ণ ভালো না হয়ে তার কিছু কিছু লক্ষণ থেকে যায় বা কিছু কিছু স্বাস্থ্যগত ডিসেবিলিটিস থেকে যেতে পারে। স্পেশালি এটা কখনো খুব বেশি, কখনো মাত্রাটা খুব সামান্যও হতে পারে। কাদের ক্ষেত্রে মাত্রাটা বেশি হয়, ওই যে আমি আগে যে বললাম, যাদের প্রথমেই খুব ব্যাপক আকারে যক্ষ্মার প্রাদুর্ভাব হয়েছিল, লাংসের একটা বড় অংশ আক্রান্ত হয়েছিল, অথবা লাংস ছাড়া অন্যান্য অঙ্গেও হতে পারে। আমরা জানি যে যক্ষ্মা লাংসে যেমন হয় শরীরের প্রত্যেকটা অঙ্গতেই হয়। সেসব জায়গায় যদি মানে আক্রান্তর পরিমাণটা বেশি থাকে এবং যদি দেখা যায় যে সেই রোগীগুলা যদি মানে সঠিক মাত্রায় পূর্ণ সময় ধরে ওষুধটা না খান, তার মানে তার চিকিৎসাটা অসম্পূর্ণ থেকে যায়। অথবা যদি দেখা যায় যে তার অন্য কোনো রোগ আছে যার কারণে যক্ষ্মা চিকিৎসাটা যথাযথভাবে কার্যকরী হয় নাই, তার সেই রোগগুলোর কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী ছিল না, আমরা যাকে বলি যে ইমিউনোসাপ্রেসড অবস্থা ছিল, যেমন ডায়াবেটিস, যেমন কিডনির রোগ, ক্যান্সার জাতীয় রোগ বা এ ধরনের জটিল কোনো রোগ আগে থেকেই ছিল, যার জন্য যক্ষ্মা চিকিৎসাটা তার শরীর যথেষ্টভাবে নিতে পারেন নাই। অথবা যদি দেখা যায় তার আগের থেকেই তার অন্য কোনো কারণে লাংসে কোনো ধরনের মানে ঝুঁকির মধ্যে ছিল, যেমন উনি ধূমপান করতেন অনেক দীর্ঘ সময় ধরে, উনি হয়তো বা লাকড়ি চুলায় রান্না করতেন, উনি এমন কোনো প্রফেশনে ছিলেন যার কারণে তার লাংসে এমন কোনো জৈব বা অজৈব কণার খুব দীর্ঘ সময় ধরে তার শরীরের মধ্যে প্রবেশ করেছে, লাংস আগে থেকেই ড্যামেজ ছিল। তার যখন যক্ষ্মার চিকিৎসাটা হবে তখন তো আসলে চিকিৎসাটা হবেই, কিন্তু লাংস আগের থেকেই ক্ষতিগ্রস্ত, ঠিক চিকিৎসার পরেও কিছু কিছু সমস্যা থেকে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যক্ষ্মা চিকিৎসার পরে সমস্যাগুলো এত বেশি থাকে যে দীর্ঘ সময় ধরে লাংসে কিছু পরিবর্তন হয়ে যায়, লাংস শুকিয়ে যায়, যাকে ফাইব্রোসিস বলে। আবার অনেক সময় দেখা যায় লাংসের ছোট ছোট মানে লাংসের যে শ্বাসনালীগুলো ওগুলা প্রসারিত হয়ে যায়, ব্রঙ্কিয়েক্টেসিস বলে। অনেক সময় দেখা যায় ওখানে এক গর্ত মতো হয়ে যায়, যাকে ক্যাভিটেশন বলে। সেই গর্তের মধ্যে দেখা যায় অনেক সময় ফাঙ্গাস জাতীয় বিভিন্ন ধরনের অন্যান্য জীবাণুগুলো ওখানে বাসা বাঁধে, ফাঙ্গাল ইনফেকশন বলে। অনেক সময় দেখা যায় লাংসের যে পর্দাগুলো, সে পর্দাগুলো শুকিয়ে মোটা হয়ে যায়, সেজন্য লাংস সঠিকভাবে প্রসারিত এবং সংকুচিত হতে পারে না যখন শ্বাস নেয়, প্লুরাল থিকেনিং। এমনকি এমনও দেখা যায় যে আমরা জানি যে বাধাজনিত যে লাং ডিজিজ, সিওপিডি, টিউবারকুলোসিস অ্যাসোসিয়েটেড সিওপিডি, এটা নতুন টার্ম, এ ধরনের সমস্যাও দীর্ঘমেয়াদের থেকে যেতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা যেটা আগে ছিল সেটা আরও বেশি প্রকটভাবে দেখা দিতে পারে লাংসে বা ফুসফুসে, অথবা নতুনভাবে তৈরি হতে পারে। এগুলো ছাড়াও আরও একটা সমস্যা যেটা আমরা হয়তোবা
সেভাবে গুরুত্ব দেই না, কিন্তু দেওয়া উচিত বা আমরা এখন দেওয়া প্রয়োজন মনে করি। সেটা হচ্ছে যে তার সামাজিক, মানসিক এবং অর্থনৈতিক যে একটা ইম্প্যাক্ট পড়ে, সেটাও কিন্তু মানে পরোক্ষভাবে তার স্বাস্থ্যের উপর একটা ঝুঁকি তৈরি করে। সুতরাং যক্ষ্মা পরবর্তী চিকিৎসার মধ্যে এই প্রত্যেকটা অংশ, যেটা আপনার শারীরিক ঝুঁকি এবং অন্যান্য যে অংশগুলো বললাম, সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক ঝুঁকি, এই সমস্তগুলো নিয়েই কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে এবং এগুলাকে গুরুত্ব দিলে রোগী সম্পূর্ণ ভালো হবে বা সবচেয়ে ভালো অবস্থায় সে থাকবে। ধন্যবাদ। আপনি বলেছেন যে কি কি সমস্যাগুলো হয় এবং সমস্যাগুলো হচ্ছে কি শুধু আমাদের দেশেই নাকি সারা বিশ্বে, সেই ব্যাপারটা একটু জানতে চাইবো ডক্টর মাহফুজা রিফাত আপনার কাছে, আপনার অভিজ্ঞতা থেকে, যে এই যে আমাদের দেশে যারা রোগী আছে, এই রোগীগুলো ঔষধ খাচ্ছে এবং ঔষধে অনেকে যেহেতু 6টি মাস ধরে ওষুধ গ্রহণ করতে হয়, অনেকেই দেখা যায় যে অল্প কিছুদিন পর ভালো হয়ে গেলে ওষুধ গ্রহণ করছে না, কেউ কেউ ওষুধ গ্রহণ করছে আবার তাদের পরবর্তী সময় কিছু সমস্যা তৈরি হচ্ছে, কখনো কখনো তারা আবার যক্ষ্মার ওষুধ খাচ্ছে। এই যে এই চিত্রটি, এগুলো কি সব মিলেই কি যক্ষ্মা পরবর্তী জটিলতার অবস্থা, বা পাশাপাশি আরও কি কোনো কারণ আছে যেগুলোর কারণে এই সমস্যাগুলো হতে পারে? একটা মূল কারণ আমরা যেটা মনে করি সেটা হলো আর্লি ডায়াগনোসিস হয়েছে কিনা। যক্ষ্মাটা প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে এবং ওষুধটা যদি সে তখনই খায়, তাহলে কিন্তু যেটা সম্প্রীতির আপা যে লক্ষণ ইয়েগুলো বললেন, যে কনসিকোয়েন্সগুলো, যে লাংসের যে সমস্যাগুলো, ওটা কিন্তু অতটা হয় না। সো আর মানে প্রাথমিক অবস্থায় ধরা পড়ার জন্য কি করতে হবে, যে তাদের জানাতে হবে যে আপনার যদি কাশির লক্ষণ থাকে বা অন্যান্য লক্ষণ থাকে, আপনি তাড়াতাড়ি টেস্ট করান এবং চিকিৎসা নিন। তো এই যে এটা যদি আগে, যখন রোগী আমাদের কাছে অনেক সময় আসে লাংস অলরেডি ড্যামেজ অনেকখানি হয়ে যায়, তো ওইটা হয়তো সে যক্ষ্মা ভালো হয়ে যায়, কিন্তু ড্যামেজগুলো থেকে যাওয়ার কারণে সে পোস্ট টিবি লাং ডিজিজে ভোগে। সো আর্লি ডায়াগনোসিস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর গ্লোবালি আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে অন্যান্য বিশ্বেও এটা কিনা, হ্যাঁ, অন্যান্য বিশ্বেও পোস্ট টিবি রিলেটেড এ ধরনের যক্ষ্মা পরবর্তী সমস্যাগুলো থাকে, দেখা গেছে বিভিন্ন স্টাডিতে এটা প্রকাশ পেয়েছে। বাংলাদেশে এটার কোনো প্রেভ্যালেন্স কান্ট্রি ওয়াইড নাই, এটা আমাদের প্রজেক্ট এরিয়াতে আমরা একটা উদ্যোগ নিয়েছি এটা দেখার জন্য। সো ওই সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্লোবালি এটা প্রায় কোনো কোনো জায়গায় স্থান ভেদে এটা 30% থেকে 50% পর্যন্ত যক্ষ্মা রোগীরা এই লক্ষণ প্রকাশ করে থাকেন, যে ইভেন তারা ভালো হয়ে গেছেন যক্ষ্মা থেকে, কিন্তু যক্ষ্মা পরবর্তী কোনো না কোনো কমপ্লিকেশন তাদের থাকে অনেক সময়। তার মানে সংখ্যাটি খুব একটা কম নয়। আমরা এই নিয়ে আরও শুনবো, এখন কি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলছি যক্ষ্মা পরবর্তী জটিলতার চিকিৎসা এবং বাংলাদেশে এই প্রেক্ষাপটে কি কি অবস্থা দেখা যায় সে ব্যাপারটুকু একটু একটু করে জানছি। আমাদের সাথে আছেন ডাক্তার সম্প্রীতি ইসলাম। আপনার কাছে একটু জানতে চাই, আমরা একটু আগে শুনছিলাম যে যক্ষ্মা পরবর্তী বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন জটিলতা হয়, তো এই জটিলতাগুলো তো সাধারণ মানুষ বুঝতে পারে না। এই জটিলতা বোঝার জন্য কিছু না কিছু উপসর্গ প্রকাশিত হয়, সেই উপসর্গের ব্যাপারে জানতে চাই। কখন একজন রোগী বা যাদের যক্ষ্মা এর মধ্যে হয়ে গেছে তারা চিকিৎসকের কাছে যাবে? যক্ষ্মা রোগী তিনি কিন্তু জানেন যে কি উপসর্গ নিয়ে তিনি যক্ষ্মায় ভুগেছিলেন। তার মধ্যে যখন যক্ষ্মা তার প্রথম ধরা পড়লো, তখন তার যেই প্রধান উপসর্গগুলো থাকে, যে জ্বর থাকে, ঘুসঘুসে জ্বর, অল্প মাত্রায় জ্বর, কখনো কখনো বেশিও হতে পারে। দেখা যায় যে তার কাশি থাকে, কফ বের হচ্ছে, কখনো কখনো কাশির সাথে রক্তও যেতে পারে। আবার দেখা যায় যে তার ওজনটা কমে যাচ্ছে, শরীরটা ভালো লাগছে না, দুর্বলতা তৈরি হয়। এই যে এগুলো হচ্ছে প্রধান লক্ষণ যদি সেটা ফুসফুসে যক্ষ্মা হয়। আর এই যে এই সমস্যাটা যখন হয়, তখন অনেক সময় তারা যান চিকিৎসকের কাছে। তা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যেখানেই যাক, তার যক্ষ্মা রোগটা ডায়াগনোসিস হয় কফের পরীক্ষার মাধ্যমে, বুকের এক্সরে, অথবা শরীরের অন্য কোনো জায়গায় যদি যক্ষ্মা থাকে সেখানকার পরীক্ষার মাধ্যমে। সে কিন্তু 6 মাস ওষুধ খাচ্ছেন, তার এই যে প্রাথমিক লক্ষণগুলো সেগুলো থেকে সে মোটামুটি মুক্তি পেয়ে যাচ্ছেন। তার জ্বর আর আগের মতো আসছে না, তার ওজন কমে যাচ্ছে না, তার খাবার রুচি বেড়ে গেছে, তার কফ কাশি কমে গেছে বলেই আমরা চিন্তা করি। ওষুধ পুরোটাই শেষ করলেন অথবা করলেন না, তারপরে কি হলো, তা যদি সত্যি যক্ষ্মা পরবর্তী যেই
মানে সমস্যাগুলো বা জটিলতাগুলো তার যদি হয়ে যায়, তার সেই যে সে কফ কাশি যে সমস্যাটা সেটা কিন্তু রয়ে যাবে। তো সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল, সে সম্পূর্ণ সুস্থ না হয়ে বরং কফ কাশি সমস্যা রয়ে গেল। তার শ্বাসকষ্ট, সে কাজ করার যে আগে হয়তো খুব ভারী কাজ করতেন, হয়তো দিনমজুরের কাজ করতেন বা হেভি ওয়ার্ক করতেন, হেভি এক্সারসাইজ করতেন, সে কিন্তু করতে পারছে না, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। এই লক্ষণটা হয়তো থেকে যাবে। আগের যে সমস্যাগুলো ছিল যে কাশির সাথে রক্ত যাওয়া, মাঝে মধ্যে বছরের মধ্যে একবার দুইবার তার খুব বেশি শ্বাসকষ্ট হয়, সেগুলো হয়তো আবার হবে। এবং আরেকটা হতে পারে যে কফের পরিমাণটা অনেক বেড়ে যাওয়া, আগে যা ছিল তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, সেটা হলুদ হয়ে গেছে, পাকা কাশি অনেক বেশি পরিমাণে যাচ্ছে, কফের সাথে রক্ত যাচ্ছে, অথবা দুর্গন্ধযুক্ত কাশি কফ এগুলো যাচ্ছে, এগুলোও হতে পারে। অনেক ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে, জোরে শ্বাস নিতে গেলে সে জোরে শ্বাস নিতে পারছে না, তার বুকে ব্যথা হচ্ছে। এই লক্ষণগুলোতে আমরা ভেবেছিলাম যে যক্ষার পুরো চিকিৎসার পরে সে কিন্তু সম্পূর্ণ এগুলো থেকে মুক্ত হয়ে যাবেন, এই ধরনের কোনো লক্ষণ থাকবে না। কিন্তু উল্টো আরো নতুনভাবে এই লক্ষণগুলো আসছে, অথবা এই লক্ষণগুলো যদি আগে থাকে এটা থেকে যাচ্ছে। যদিও 6 মাস তার সম্পূর্ণ ওষুধ খাওয়া শেষ হয়ে গেছে বা সঠিকভাবে সে চিকিৎসা গ্রহণ করেছেন, এবং দেখা যাচ্ছে যে তার কফের সেই জীবাণু যেটা আমরা প্রথমে পেয়েছিলাম 6 মাস আগে সেটা এখন নাই, বারবার পরীক্ষা করার পরেও সেটা নাই, কিন্তু লক্ষণ থেকে উনি মুক্ত হচ্ছেন না। তখনই আমাদের খুঁজে দেখতে হবে যে আসলে উনি যক্ষা পরবর্তী ফুসফুসের জটিলতায় ভুগছেন কিনা, বা ভুগলে কি ধরনের জটিলতায় ভুগছেন এবং সেটার থেকে কিভাবে চিকিৎসা নেওয়া যায়, তখনই সেই প্রশ্নটা চলে আসে। জি অবশ্যই, আমরা শুনলাম যে কি কি সমস্যাগুলো হচ্ছে এবং কিভাবে রোগী সমস্যাগুলো নিয়ে চিকিৎসকের কাছে আসে। তো যেহেতু যক্ষা পরবর্তী জটিলতা আমাদের দেশে এই কনসেপ্টটা একদম নতুন, ডাক্তার মাহফুজা রিফাত আপনার কাছে একটু জানতে চাই, আমরা জানি আপনার সংগঠন কাজ করছে এ নিয়ে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাথে, এবং বলা যায় সারা বিশ্বে এই ধরনের কাজের নজির খুব একটা দেখা যায়নি। তো হঠাৎ করে আপনার মাথায় কিভাবে আসলো যে এটি নিয়েও কাজ করার সুযোগ আছে? আমরা আসলে বিভিন্ন সময় আমাদের যে স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করেন বা আমাদের যে ডক্টর আছেন বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আছে, তো আমাদের যক্ষা রোগী যখন ভালো হয়ে যায় ওরা আবার ফেরত আসে আমাদের কাছে। আমাদের 3টা হাসপাতাল আছে বিভিন্ন জেলাতে, তো ইভেন ওখানেও আসে, একে তো সরকারি হাসপাতাল ছাড়াও এসে বলে আমি তো ভালো হয়ে গেছি কিন্তু আমার লক্ষণ তো ভালো হলো না। তো যেহেতু ওর যক্ষার ট্রিটমেন্ট শেষ করেছে, সো নর্মাল জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির যে আমরা যেটাকে বলি টিবি কর্নার বা স্বাস্থ্যকেন্দ্রের যে কর্নারটা, ওর পর্ব কিন্তু ওর শেষ। কিন্তু যেহেতু আমাদের কাছে আসছে আমরা হয়তো তাকে লিঙ্ক করে দিচ্ছি স্বাস্থ্যকেন্দ্রের অন্য মেডিসিন ইউনিটের সাথে বা কিছু এনসিডি ইউনিটের সাথে অনেক সময়। তো কিন্তু এটা একটা যে নাম্বারটা আমরা হয়তো লিপিবদ্ধ করিনি, কিন্তু এরকম একটা সংখ্যাকে আমরা ফেস করছি। তখন মনে হলো যে আমরা বোধহয় বার্ডেনটা জানি না, এটা কতজনের মধ্যে কতজনের হচ্ছে, বা আমরা কিভাবে খুব সহজভাবে এই সেবাটাকে দিতে পারি। আরেকটা হলো গত 2 বছর 2 আগে যে বিশ্বের যে লাং রিলেটেড যে কনফারেন্সটা হয়, ওয়ার্ল্ড লাং কনফারেন্স, ওখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পোস্ট টিবি ডিসএবিলিটি নিয়ে একটা বিশেষ পলিসি পেপার লঞ্চ হয়েছিল। তো সেখানে পোস্ট টিবি কমপ্লিকেশনগুলোকে হাইলাইট করা হয়। তখন আমরা চিন্তা করেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে এরকম প্রোগ্রামেটিক পর্যায়ে এটা কিছু শুরু করতে পারি কিনা। যেমন বিভিন্ন স্পেশালিস্ট ডক্টররা আপনারা কিন্তু পাচ্ছেন, এই রোগীরা কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে, চেম্বারে যাচ্ছে, কারণ যক্ষার পর্ব শেষ, ও এখন কোথায় যাবে, ও হয়তো স্পেশালিস্ট ডক্টরের কাছে যাচ্ছে অথবা অন্যখানে যাচ্ছে। কিন্তু প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে যে সেবাটা দেয়া কম টাকাতে এবং এই টিবির সাথে ইন্টিগ্রেট করে, এটা আমরা শুরু করেছি আমাদের কিছু সিলেক্টেড উপজেলাতে। এবং সো এটা তখন থেকে আসলে ধারণাটা এটা আসা আমাদের, যেটা আমরা করে দেখতে চেয়েছিলাম যে আমরা লো কস্টে একটা অ্যাডাপ্টেবল একটা প্রজেক্টকে নিতে পারি কিনা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে টিবির সাথে। তো আপনারা যখন এই কাজটি শুরু করলেন, আপনাদের চিন্তা কি ছিল যে এই রোগীগুলোকে আপনারা কি ধরনের সেবা প্রদান করবেন? প্রাথমিকভাবে এটাও একটা শুরুটা আমরা যখন লাং ফাউন্ডেশনের সাথে আমাদের পার্টনারিংটা আমরা চিন্তা করি, আমরা কিছু ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও পেয়েছি, কিন্তু আমাদের মূল যে সাপোর্টটা এসেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সহায়তায়। কারণ এখানে যে ক্লিনিশিয়ান যারা আছেন, আমরা চেয়েছি যে বাংলাদেশের অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোটোকল যাতে আমরা লাং ফাউন্ডেশন থেকে পাই, এটা বাইরে থেকে আসা কোনো প্রোটোকল না, যেটা আমরা আমাদের দেশে অ্যাডপ্ট করতে পারবো এবং আমাদের দেশের কনটেক্সটটা বুঝবে এখানকার ক্লিনিশিয়ানরা ভালো। সো লাং ফাউন্ডেশন আমাদেরকে সেই সাপোর্টটা দিয়েছে। আমরা ওনারা আমাদেরকে একটা প্রোটোকল তৈরি করে দিয়েছে বা এসওপি যদি বলি,
ডিজাইনিংয়ে, আমাদের প্রজেক্ট ডিজাইনিংয়ে যেটা অনেক হেল্প হয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে, আমরা চেয়েছি যে আমরা একটা প্রজেক্ট অ্যাপ্রোচে শুরু করলে যেটা হয়, খুব ভালো চিকিৎসা দিলাম, প্রজেক্ট শেষ, সব শেষ, বাড়ি যাও, সব বন্ধ। এটা আমরা চাই না, আমরা চেয়েছিলাম একটা সাস্টেইনেবল অ্যাপ্রোচ। সো মূলত আমরা অ্যাসেসমেন্ট কিভাবে করবে পোস্ট টিবি লাং ডিজিজ, এদের জন্য ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং এটা আমাদের লাং ফাউন্ডেশন করে দিয়েছে। যেমন স্পাইরোমেট্রি করা মাঠ পর্যায়ে, এইগুলো করেছি আমরা। তারপরে হলো কিভাবে ম্যানেজ করা যায়, সিম্পল ম্যানেজমেন্ট কিভাবে করা যায় মাঠ পর্যায় থেকে, একজন মাঠ পর্যায়ে ডাক্তার যেন সিম্পল ম্যানেজমেন্ট দিতে পারেন। এবং লাং ফাউন্ডেশন আরেকটা জিনিস নিয়ে এসেছেন যে সাথে আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি পালমোনারি রিহ্যাবিলিটেশন, যেটাকে আমরা বলছি যক্ষা পরবর্তী কিছু ব্যায়ামের মতো বিষয়, যেটা করে যক্ষার রোগী পোস্ট টিবি লাং ডিজিজের রোগীরা ভালো ফিল করবেন। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি যক্ষা পরবর্তী চিকিৎসা এবং জটিলতা। তো যক্ষা পরবর্তী সময় তো বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে এবং সেখানে এই বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং ডেমিয়ান ফাউন্ডেশন মিলে একটি প্রোগ্রাম শুরু করেছে। প্রোগ্রামের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে রোগীগুলোকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে, রোগীগুলোর অ্যাসেসমেন্টের জায়গায় থাকছে তার শারীরিক ব্যাপার, আবার এটাও শুনছিলাম যে একটু আগে যে মানসিক ব্যাপারও নাকি এখানে কাজ করছে। তো এই চিন্তাটা কিভাবে আসলে ডক্টর মাহফুজা রিফাত আপনার কাছে একটু জানতে চাই। যক্ষা পরবর্তী যে রোগীরা যারা আসে, একটা হচ্ছে আমরা কিছুটা ওরা কিন্তু এমনিতেই সামাজিকভাবে অনেক সময় স্টিগমা, নানান রকম ইসের শিকার হয়, যে বৈষম্যের শিকার হতে থাকতে পারে, যে এটা হতে পারে যে যক্ষার কারণে তাকে সরিয়ে রাখা। যদিও এটা অনেক আগের চেয়ে কমে এসেছে আমরা দেখেছি, তারপরও এটা থাকে। দ্বিতীয়ত হচ্ছে আবার কর্মক্ষমতা হয়ে যায় কিছুটা পরিবারের অন্যান্য সদস্যের ক্ষেত্রে। তারপরে আরেকটা হলো যে কর্মক্ষমতাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ যারা যক্ষা ভালো হয়ে যাওয়ার পরও ভালো হচ্ছেন না বা লক্ষণগুলো থাকছেন, অনেকেই কিন্তু মানে আগের মতো কাজ করতে পারেন না, আগের মতো স্বাভাবিক লাইফে যেতে পারেন না। এটা তাদেরকে মানসিকভাবে অনেকটা দুর্বল করে ফেলে। তো আমরা দেখেছি পোস্ট টিবি লাং ডিজিজের বিশেষ করে যারা পালমোনারি রিহ্যাবিলিটেশন পেয়েছেন, মানে ওই কিছু ব্যায়াম যেটা আমরা শিখিয়ে দিচ্ছি পরবর্তীতে বা আদার ম্যানেজমেন্ট দিচ্ছি, তারা যখন ফেরত আসছেন একটা পজিটিভ মেন্টাল নিয়েও আসছেন, যে আগে আমার এই সেলফ ইয়েটা ছিল না যেটা এখন হয়েছে। হ্যাঁ, যে আমি আগে হাঁটতে পারতাম না, অনেক দূর যেতে পারতাম না বাজারে, এখন যাচ্ছি। সো এটা শারীরিক, কিন্তু এটার সাথে অনেকটা তার মেন্টাল ওয়েলবিংটাও জড়িত, যেটা সে এম্পাওয়ার্ড ফিল করে, আগের মতো কাজ করতে পারে, ওই জিনিসটা লিঙ্কড। পাশাপাশি আমরা একটা মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট করছি, সেটা ভেরি প্রিলিমিনারি লেভেলে। যদি দরকার হয় এরকম কোনো কিছু পাই আমরা, তখন আমরা রেফার করে দেব ওদেরকে মেন্টাল হেলথ রিলেটেড যদি কোনো কিছু পাওয়া। যে আচ্ছা, আপনাদের এই প্রজেক্টে এই পর্যন্ত কতজন রোগী তার চিকিৎসাটি নিয়েছে এবং আপনার কাছে মনে হচ্ছে যে সফলতার গল্প একটু আগে শুনছিলাম, এটি হার কীরকম? আমরা প্রায় 2000-এর কাছাকাছি রোগীকে অ্যাসেস করেছি ফর উইথ সিমটম, যারা সিমটম নিয়ে এসেছে। এর বাইরে ভার্বাল স্ক্রিনিং করেছি আমরা আরও বেশি। কিন্তু আমরা যদি বলি যে টোটাল অ্যাসেসমেন্ট যেটা ইনক্লুডিং স্পাইরোমেট্রি, এটা ক্লোজ টু 2000 হয়ে গেছে 1 বছর প্লাস সময়ে। আর হলো আমরা কিন্তু এদের মধ্যে প্রায় 1500-র মতো বা 1200-র মতো পোস্ট টিবি লাং ডিজিজ হিসেবে পেয়েছি। অ্যান্ড এটা আমি একটা মানে এভারেজ নাম্বার বলছি, বাট এটা যেহেতু কন্টিনিউয়াস প্রজেক্ট, ইট মে চেঞ্জ। এর মধ্যে আমাদের পালমোনারি রিহ্যাবের মধ্যে প্রায় 400 একটা মতো পেশেন্ট তারা পালমোনারি রিহ্যাবিলিটেশনটা কমপ্লিট করেছে। তো তার এদের মধ্যে আবার প্রায় এদের মধ্যে মানে মোর দ্যান 60% রোগীরা, 60% বেশি শতকরা, ওনারা বলেছেন এবং আমরা মেডিকেল প্যারামিটারেও ইমপ্রুভমেন্ট দেখেছি, যেমন তাদের স্পাইরোমেট্রিতে ইমপ্রুভমেন্ট চেঞ্জ দেখেছি, তাদের আমরা যে 6 মিনিট ওয়াক টেস্ট দিয়ে দেখি ওখানে ইমপ্রুভমেন্টগুলো এসেছে। পাশাপাশি তারা কোয়ালিটেটিভলিও এক্সপ্রেস করেছে তাদের ডে টু ডে লাইফে যে ইমপ্রুভমেন্টটা, সেটা। ধন্যবাদ। ডক্টর সম্প্রীতি ইসলাম,
স্পাইরোমেট্রির কথা শুনছিলাম, আমরা যতটুকু জানি যে এই পরীক্ষাটি একদম সফিস্টিকেটেড একটি পরীক্ষা এবং এটি করতে গেলে বিশেষজ্ঞর সাহায্য প্রয়োজন হয় বা একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে যারা বক্ষব্যাধি নিয়ে কাজ করেন, তারা এই পরীক্ষাটি করতে বলেন এবং তাতে শুধুমাত্র বিশেষ গোষ্ঠীর রোগী এক্ষেত্রে এই পরীক্ষাটি করতে হয়। তো হঠাৎ করে এই পোস্ট টিউবারকুলার লাং ডিজিজের ভূমিকা কিভাবে আসলো? স্পাইরোমেট্রিটা আসলে আমাদের দেশে অতটা সবার কাছে পরিচিত না। এটা হওয়া উচিত ছিল একটা ইসিজি মেশিন বা ইসিজি পরীক্ষা, যেমন হার্টের রোগীর জন্য সবার জন্য অ্যাভেলেবল এবং সবসময় করা হচ্ছে, এবং তার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে হার্টের কোন ধরনের রোগে উনি ভুগছেন বা কোন ধরনের চিকিৎসা পরবর্তীতে দরকার, পরীক্ষা নিরীক্ষা দরকার। ঠিক সেরকম স্পাইরোমেট্রি খুবই সিম্পল এবং খুব সাধারণ একটি পরীক্ষা, এবং এটা যদি প্রপার প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে মাঠ পর্যায়েও আমি বলবো যে টেকনিশিয়ানরাও এই পরীক্ষাটি সম্পাদন করতে পারেন এবং শ্বাসের রোগীর শ্বাসের যেই বাধা বা শ্বাস নিতে সমস্যা সেই কোন ধরনের সেটা আইডেন্টিফাই করতে পারেন। এবং প্রয়োজনে অবশ্যই যদি যেমন ইসিজি রিপোর্ট করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়, যদি সেরকম জটিল ওইখানকার রিপোর্টের যদি ইন্টারপ্রিটেশনের দরকার হয়, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক সেটার হেল্প করবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের যে চিকিৎসকরা আছেন উপজেলা লেভেলে বা ইউনিয়ন লেভেলে, তারাই এটা সঠিকভাবে এটা ডায়াগনোসিস করতে পারেন এবং আইডেন্টিফাই করতে পারেন যে কোন ধরনের রোগী কী ধরনের সমস্যায় ভুগছেন এবং তাকে রেফার করতে হবে কিনা বা আর উন্নত চিকিৎসা তাদের প্রয়োজন আছে কিনা। তো সুতরাং আগে যেমন এক্সরের মাধ্যমে অনেক কিছু ডায়াগনোসিস করা হতো, এর সাথে সাথে স্পাইরোমেট্রি কম খরচে, একটু খুব সামান্য খরচ, কম খরচে এবং রোগীর জন্য কোনো হ্যাসেল নাই বা এমন কোনো কষ্ট নাই রোগীর যে ফুটো করতে হবে বা ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু নাই। সুতরাং খুব সামান্য একটা পরীক্ষা, এটা একেবারে সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে করা খুবই সহজভাবেই সম্ভব এবং এটা করা উচিত। আগে তো আমরা জানতাম যে শুধুমাত্র অ্যাজমা বা হাঁপানি রোগীরা এই ধরনের পরীক্ষাগুলো করে। হ্যাঁ, মানে এই পরীক্ষাটার মাধ্যমে লাংসের ক্যাপাসিটি, লাংসের মানে বাতাস ঢোকা এবং বার হওয়া কতটুকু হচ্ছে, কতটুকু বের হচ্ছে, কোন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। সুতরাং শুধু অ্যাজমা বা হাঁপানি রোগী না, যারা কোনো কারণে লাংস, যেটা আমরা বললাম যে টিবি যক্ষার কারণে লাংস বাধাগ্রস্ত হয়েছে, লাংস শুকিয়ে গেছে, লাংসের শ্বাসনালীতে কোনো সমস্যা তৈরি হয়েছে, তাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করা যায়। এবং পাশাপাশি অন্যান্য যে কোনো লাংসের রোগী, মানে ফুসফুসের যে কোনো রোগীরই সমস্যাগুলো কতটুকু বেশি কতটুকু কম, এটা বোঝার জন্য স্পাইরোমেট্রিটা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তার মানে এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ কিন্তু সেই তুলনায় স্বল্প পরিচিত। আপনার ভাষ্য মতে এটা বোঝা গেল যে এই পরীক্ষাটি আসলে সব জায়গায় করা উচিত, সম্ভব, সব জায়গায় করা সম্ভব। অবশ্যই আমরাও সেটি আশা করছি। ডক্টর মাহফুজা রিফাত, এই যে পরীক্ষা করা হচ্ছে এবং রোগগুলো নির্ণয় করা হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসাগুলোর পিছনে আপনার প্রতিষ্ঠান কাজ করছে, আপনি কি মনে করেন? আপনাদের যেমন বাংলাদেশ রেজিমেনের কথা আমরা সবসময় গর্বভরে বলি, এটি এক সময় শুধুমাত্র ডেমিয়ান ফাউন্ডেশন শুরু করেছিল, যা এখন বিশ্বব্যাপী এটিকে চালিয়ে যক্ষার, বিশেষ করে যক্ষা যেটি ওষুধ প্রতিরোধী যক্ষা আছে সেগুলো চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। আপনার এই প্রজেক্ট সেই অবস্থায় কি যাওয়া সম্ভব কিনা? থ্যাংক ইউ বাংলাদেশ রেজিমেনের কথা মেনশন করার জন্য। এটা আসলে একটা স্বল্পমেয়াদী ওষুধ প্রতিরোধী যক্ষা চিকিৎসা, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি যেটা আমরা বলি, যেটা একসময় অনেক লম্বা ছিল, 2 বছরের বেশি সময় ধরে ট্রিটমেন্ট দিতে হতো। সেটাকে ডেমিয়ান ফাউন্ডেশন প্রথম একটা রিসার্চের মাধ্যমে নিয়ে আসে, প্রায় 9 মান্থ রেজিমেন নামে পরিচিত বা বাংলাদেশ রেজিমেন নামে পরিচিত হয়েছে। সো পরবর্তীতে সেটারই একটা মডিফাইড ভার্সন কিন্তু এখন, যেটা শর্টার রেজিমেন হিসেবে ওরাল ফর্মে বা মুখে খাবার মতো করে এসেছে। সো ওটা আসলে একটা বিশাল ধরনের ব্রেক থ্রু ছিল ডেমিয়ান ফাউন্ডেশন এবং বাংলাদেশের রিসার্চ, টিবি রিসার্চের ক্ষেত্রে গ্লোবালি, যেটা খুব ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। পোস্ট টিবি লাং ডিজিজ আমাদের এখনকার যে প্রজেক্ট, এটা আসলে বাংলাদেশে বা এরকম লার্জ স্কেলে প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে খুব কম জায়গায় হয়েছে। ব্রাজিলে করেছে কিছু, যেগুলো হচ্ছে মূলত গবেষণা ধর্মী ছোট ছোট প্রজেক্ট। তো এরকম এই ধরনের প্রজেক্টে মানে অপারেশনাল রিসার্চ অ্যাপ্রোচে আমরা যেটা করেছি, যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে করে, সো আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো এই রিসার্চ থেকে। সো এইটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি, হয়তো বা এটাও একটা নতুন ধরনের কিছু আনতে পারে।
এই পর্যন্ত আমরা বলতে পারি এটা সাকসেসফুলি অনেক অনেক টিবি রোগীর জন্য স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য সুবিধা দিচ্ছে। এটা খুব সহজেই টিবি প্রোগ্রামের মধ্যে দিয়ে করা সম্ভব, শুধু অল্প কিছু ট্রেনিং বা কিছু জিনিস এটা ইন্টিগ্রেট করে। তো আমরা তো আশাবাদী যে প্রজেক্টটা একটা সাকসেসফুল প্রজেক্ট হবে। অবশ্যই আমরাও সেই আশাই করছি। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি যক্ষ্মা পরবর্তী জটিলতা এবং চিকিৎসা। বাংলাদেশে এই অবস্থাটা কি এবং কি কি করা হচ্ছে সেই বিষয়ে আমরা একটু একটু করে জানছি আমাদের দুজন বিশেষজ্ঞ অতিথির কাছে। ডাক্তার সম্প্রীতি ইসলাম আমাদের সাথে আছেন, সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর মাহফুজা রিফাত, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ড্রিমিন ফাউন্ডেশন। আমরা এই যে যক্ষ্মা পরবর্তী জটিলতার বিভিন্ন চিত্রগুলো দেখছি এবং চিত্রগুলোর সমাধানের ক্ষেত্রে এই দুই প্রতিষ্ঠান কিভাবে কাজ করছে সেগুলো একটু একটু করে জানছিলাম। তো এই যে যক্ষ্মা পরবর্তী চিকিৎসাগুলো হচ্ছে সেই চিকিৎসাগুলোর ব্যাপারে একটু জানতে চাই ডক্টর সম্প্রীতি ইসলাম আপনার কাছে। প্রথম কথা যে যক্ষ্মা পরবর্তী জটিলতা কার কোনটা সেটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে, এবং তার জন্য যেহেতু আমাদের টার্গেটই হচ্ছে একেবারে মাঠ পর্যায়ে প্রান্তিক মানুষের সেবাটা দেওয়া, সুতরাং আমাদের ইচ্ছে যে সবচেয়ে কম খরচে সবচেয়ে সাধারণ পরীক্ষার মাধ্যমে এটা খুঁজে বের করা। তার মধ্যে এক্স-রে একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, আর স্পাইরোমেট্রির কথা অলরেডি আলাপ হয়েছে। আর একটা খুব সিম্পল একটা পরীক্ষা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে 6 মিনিট ওয়াক টেস্ট, বা 6 মিনিট হাঁটলে পরে তার রক্তে মানে অক্সিজেনের মাত্রা কমে যায় কিনা এটা খুঁজে বের করা। মানে সাধারণ মানুষের চেয়ে সে তার হাঁটার সক্ষমতা বা কাজের সক্ষমতা কতটা কমে গেছে সেটা বের করা। এটা খুব মানে কি বলবো, খুবই সাধারণ কিন্তু খুবই কার্যকরী কিছু পরীক্ষা। আচ্ছা, আর এর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কি ধরনের রোগ আছে। প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে এই রোগীগুলোকে সিটি স্ক্যান বা আরও অ্যাডভান্স কিছু পরীক্ষা দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা বিশেষজ্ঞ চিকিৎসক ডিসিশন নেবেন। এবং তারপরে যেটা হয় যে বেশিরভাগ রোগী যেহেতু কফ কাশি শ্বাসকষ্টে ভুগে, এই বিষয়গুলোকে সিমটোমেটিক যে রিলিফ দেওয়ার জন্য যে ওষুধগুলো সেগুলা দেওয়ার চেষ্টা করা হয়। যদি কোনো ইনফেকশনে সে ভুগেন তাহলে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যদি শ্বাসকষ্টে ভুগেন তাকে শ্বাসনালী প্রসারিত করে যেতে শ্বাস সহজে যাওয়া আসা করতে পারেন, নিতে পারেন বা ছাড়তে পারেন, তার জন্য কিছু ইনহেলার হতে পারে, মুখে খাওয়ার ওষুধ হতে পারে, এগুলো দেওয়া যেতে পারে। যদি তার এমন কোনো কিছু থাকে যে সেখানটায় খুব বেশি তাকে কষ্ট দিচ্ছে, যেমন কোথাও হয়তো একটা ক্যাভিটি আছে যেখানে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, বারবার হেমোপ্টাইসিস হচ্ছে, বা এই ধরনের কোনো কিছু জটিলতা, বেশি অ্যাডভান্স লেভেলের জটিলতা হচ্ছে, হয়তো এমনও হয় অনেক সময় তাকে একদম বিশেষায়িত চিকিৎসা দিতে হয়, হয়তো সার্জারি লাগতে পারে, বা লাংসের পর্দা মোটা হয়ে গেছে, সে শ্বাস নিতে গেলেই তার তীব্র ব্যথায় ভুগছেন, সেক্ষেত্রে সার্জারি রাখতে পারে, সেগুলো অনেক অ্যাডভান্স লেভেলের চিকিৎসা। কিন্তু তার আগে যে মেডিসিনের মাধ্যমে যে চিকিৎসা সেগুলো দেওয়ার সুযোগ আছে, এবং সবচেয়ে কম খরচে কোন পদ্ধতির মেডিসিনগুলো দিলে তার চিকিৎসাটা মানে তার সিমটমটা সবচেয়ে বেশি রিলিভ হবে, মানে কস্ট বেনিফিট রেশিওটা সবচেয়ে ভালো হবে, সেই বিষয়টাও কিন্তু আমরা এই প্রজেক্টের মাধ্যমে ইভালুয়েট করেছি, এবং সেটা দেওয়ার জন্য আমরা আইডেন্টিফাই করে সেগুলোই আমরা প্রেসক্রাইব করা বা অ্যাডভাইস করার জন্য এটাকে আমরা মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে সব শেষে বলবো, খুবই জরুরি যে জিনিসটা আমাদের সবারই জানা, সেটা হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। বিশেষ করে এই যে কিছু কিছু পরিবর্তন যে লাংসের হয়, পার্মানেন্ট পরিবর্তন, যেমন লাংসে ফাইব্রোসিস শুকিয়ে যাওয়া, বা লাংসের শ্বাসকষ্ট তৈরি হচ্ছে, সেগুলোতে আসলে খুব বেশি করার কিছু থাকে না, কারণ এটাকে তো রিভার্ট করা সম্ভব না, অলরেডি যেটা ড্যামেজটা হয়ে গেছে। সেক্ষেত্রে যেটা হয় যে রোগীর একটা টেন্ডেন্সি তৈরি হয় যে আমার তো শ্বাসকষ্ট, আমি কাজ করব না বা ভারী কাজ করব না, আর সেই ভারী কাজ করবে না দেখে তার শ্বাসকষ্টটা আরও বাড়তে থাকে। কারণ আমাদের এই যে শ্বাসের জন্য যে মাংসপেশিগুলো ব্যবহার করা দরকার, যে মাসলগুলো দরকার, সেগুলো তখন কাজের অভাবে শুকিয়ে যায় বা সেগুলো তখন অকার্যকর হয়ে পড়ে। এবং শুধু তাই না, এই যে আমাদের অক্সিজেন আমরা নিচ্ছি, সেই অক্সিজেনগুলো কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং
প্রত্যেকটা মাংস পরিচালনা করার জন্য, মাংসপেশি পরিচালনা করার জন্য দরকার। যেমন পায়ের মাংস, সেটা শ্বাসের সাথে সম্পর্ক কিন্তু অন্যভাবে, যে সে এই শ্বাসের মাধ্যমে নেওয়া অক্সিজেনটা হাতে পায়ে সব জায়গায় পাচ্ছেন। এখন যে শ্বাসকষ্টের জন্য সে স্বাভাবিক ব্যায়ামটা বা স্বাভাবিক হাঁটাচলাটা করছেন না, তার সারা শরীরে কার্যক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং আমাদের যেটা করতে হয় সেটা পালমোনারি রিহ্যাবিলিটেশন বা একটা স্ট্রাকচার্ড ব্যায়াম প্রক্রিয়া, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যকারিতা, আমাদের সারা শরীরে কার্যকারিতাটাকে আবার ফিরিয়ে আনতে হয়। এমন না হয় যে উনি শ্বাসকষ্ট আরও বেড়ে গেল, কিন্তু তাকে স্বাভাবিকভাবে ধীরে ধীরে তার স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে হয়। এখন এটা আগে যেটা ছিল একদম খুব স্ট্রাকচার্ড, একদম ফ্যাসিলিটি বেসড, বড় বড় হসপিটালে থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের জটিল প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পাদন করা হতো। রোগীকে হসপিটালে আসতে হতো বা যেখানে রিহ্যাব সেন্টারে আসতে হতো, এসে তারপরে তাকে এই সাহায্যটা নিতে হতো রিহ্যাবিলিটেশনে। এখন যেটা করা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে, খুব সিম্পল কিছু ব্যায়ামের মাধ্যমে, এমনকি সেই রোগী যদি তার বাসায় বসেও যদি করেন, এবং সেই ক্ষেত্রে আমাদের যে মাঠকর্মীরা আছে, আমাদের জ্যামিয়ান ফাউন্ডেশনে যেমন করেছে তাদের মাঠকর্মীরা, বা আমাদের ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামে যে মাঠকর্মীরা আছেন যারা প্রতি মুহূর্তে রোগীদেরকে খুঁজে বের করার জন্য কাজ করেন, তারা যদি এর সাথে সাথে যক্ষা পরবর্তী রোগীদের সমস্যা খুঁজে বের করার সাহায্য করেন, এবং তার জন্য এই যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা ঠিকমতো হচ্ছে কিনা, সে বাসায় সেই ব্যায়ামগুলো করছে কিনা, সেগুলো যদি মনিটর করা, তাকে শিক্ষা মানে সেটাতে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সেটা যদি করেন, আস্তে আস্তে রোগী কিন্তু সে তার পূর্বের যে স্বাভাবিক জীবনের কাছাকাছি পর্যায়ে চলে যেতে পারবেন। আর আরেকটা হয়, এর সাথে সাথে আমরা বলেছি যে তার নিউট্রিশন, স্মোকিং সিজেশন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার মেন্টাল হেলথের যদি কোনো সাপোর্ট দরকার হয়, তার অ্যাংজাইটি রিলেটেড কোনো প্রবলেম থাকে এই সংক্রান্ত, বা মোটিভেশনাল কোনো যদি ল্যাকিংস থাকে, সেটাও প্রোভাইড করা সম্ভব, এবং সেই স্ট্রাকচারটাও তৈরি করা সম্ভব। তো এই সব কিছু মিলেই পালমোনারি রিহ্যাবিলিটেশন, ওষুধ, ব্যায়াম, মোটিভেশন সব কিছু মিলে যক্ষা পরবর্তী চিকিৎসা পূর্ণাঙ্গভাবে দেওয়া সম্ভব। আপনি খুব সুন্দরভাবে বললেন যে এত বড় একটা কর্মযজ্ঞ, যেখানে শুরু হচ্ছে রোগীর সমস্যা দিয়ে, এবং সেই সমস্যার পিছনে একটি কারণ আছে, এবং সমস্যা শুরু হওয়ার পরেও অনেক কিছু করার আছে। সেই বিষয়টি নিশ্চয়ই আমাদের দর্শকরা, সাধারণ যারা আছে, তারা বুঝতে পারছে যে কি কি করণীয় আছে। তো এই যে বিশাল কর্মযজ্ঞ, সেটি তো একটু আগে ডাক্তার মাহফুজা রিফাত আপনি বলছিলেন যে শুধুমাত্র এই অবস্থায় না, এটি আপনার হাসপাতালের বাইরেও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মধ্যে ইন্টিগ্রেটেড করে এটিকে আরও প্রসারিত করার একটা পরিকল্পনা বা সুযোগ আছে। তো সে ব্যাপারে একটু জানতে চাই, কতটুকু আগ্রহী দেশের সাধারণ মানুষ এই বা আমাদের যারা পলিসি মেকার আছে, তারা এই ব্যাপারটিকে সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য? আপনি কি মনে করেন সেখানে আমাদের কি কি করার সুযোগ আছে? আপনার সংগঠনের কথা থেকেই বলি, বা বাংলাদেশ লাং ফাউন্ডেশন বা অন্যান্য যারা চিকিৎসক আছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শগুলোর সাথে শুনতে চাই। আমরা আসলে প্রথমে বলেছি যে যেহেতু এটা নতুন একটা অভিজ্ঞতা, কিন্তু এবং অবশ্যই উপযোগী, এটা মানে হেল্পফুল স্বাস্থ্যের জন্য, এবং এটা সম্ভব, এটা যে সিম্পলিফাইড ওয়েতে আমরা ইন্টিগ্রেট করতে পারি, যক্ষার সাথে সাথে পোস্ট টিবিটাও করা যায়, সেটা আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রজেক্টটা শুরু করি, আমরা প্রথম থেকে কিন্তু যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিকে এনগেজ করেছি, ওনাদের সাথে কাজটা শুরু করেছি। তো আর বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কিন্তু যে স্পেশালিস্ট ফিজিশিয়ানদের যে সম্পৃক্ততা, সেটাও আমরা পেয়েছি, এবং আমরা পজিটিভ সাড়া দেখেছি। আমাদের সাথে আছে রেমিন ফাউন্ডেশন, আমরা একটা বেলজিয়াম অর্গানাইজেশন, আপনারা জানেন। সো আমাদের বেলজিয়াম থেকেও একটা সাপোর্ট আছে পোস্ট টিবি লাং ডিজিজ নিয়ে। স্টপ টিবি পার্টনারশিপ, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওটার একটা টিবি রিচ ফান্ড আমরা পেয়েছিলাম এই প্রজেক্টের জন্য। সো স্টপ টিবি পার্টনারশিপের একটা সাপোর্ট আমরা পোস্ট টিবি লাং ডিজিজের জন্য খুব ভালো দেখেছি, যারা এটা এই ইন্টিগ্রেশনটাকে ফুলি সাপোর্ট করে। এবং আমরা আশা করি যে এই ওভারঅল আমাদের যে অভিজ্ঞতা, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, সদিচ্ছা, এবং আমাদের যে পজিটিভ যে রেজাল্ট যেটা আসবে, এটা নিয়ে আমরা ফিউচার একটা প্ল্যান এবং এক্সপ্যানশনের চিন্তা করতে পারি, নট অনলি রেমিন ফাউন্ডেশন এরিয়া, মেবি বিয়ন্ড দ্যাট। সো ওইটা আমরা পলিসি মেকারদের কাছে সেটা পৌঁছে দেব, আমাদের ফাইন্ডিংগুলো, আমাদের সায়েন্টিফিক এক্সপিরিয়েন্সগুলো, এবং আশা করি এটা আরও বেশি ছড়িয়ে যাবে, আরও বেশি মানুষ সুবিধা পাবে এই সেবাটা।
জি, আমরাও সেই কামনাই করছি। আজকে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম একদম নতুন একটি বিষয় নিয়ে। আমরা জানলাম যক্ষ্মা পরবর্তী সময়ে যে জটিলতা হয় তার চিকিৎসা। আশা করি আজকে আমাদের এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।